চ্যাপ্টার 56 এসকেপ ফ্রম দ্য সি। বেশ বড় একটা বসার ঘরে আনা আর জয়েস দুটো আলাদা সোফায় বসেছিল, মাঝখানে আনার মা বাবা। জয়েস তৃপ্তিভরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মহান বাষ্পের দোহাই, আমি কতটা ভাগ্যবান যে জীবন নিয়ে ফিরে আসতে পেরেছি, আবার আনাকে দেখতে পাচ্ছি। আমার বেচারা জয়েস, কি হয়েছিল? আনা উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করল। জয়েস তার বাগদত্তার দিকে একবার তাকাল, মুখ গম্ভীর হয়ে গেল। আজও ভাবলে ভয় লাগে, বারবার দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যায়। আলফালফা জাহাজটা সিজার পিয়ার ছেড়ে যাওয়ার 5 দিনের মাথায় আমরা জলদস্যুদের কবলে পড়লাম। ভয়ঙ্কর সব জলদস্যু। একটাই সৌভাগ্য ছিল, তাদের দলনেতার নাম ছিল নাস্ট। সেই জলদস্যু যে নিজেকে 5 সমুদ্রের রাজা বলে। আনার বাবা মিস্টার ওয়েন অবাক হয়ে জিজ্ঞেস করলেন। জয়েস আধ ঘণ্টা ধরে সেখানে বসে থাকলেও নিজে থেকে কিছু বলছিল না। তাকে দেখে মনে হচ্ছিল সে ভয়ে, অস্থিরতায় আর অস্বস্তিতে ভুগছে। আনা ফিরে এসে তাকে জড়িয়ে ধরার পরেই কেবল মনে হল সে একটু স্বাভাবিক হল। হ্যাঁ, সে নিজেকে সলোমন সাম্রাজ্যের বংশধর বলে দাবি করে। 5 সমুদ্রের রাজা নাস্ট বন্দীদের হত্যায় বিশ্বাস করত না। তাই আমাদের শুধু লুট করা হয়েছিল, প্রাণ যায়নি। তার লোকেরা আমাদের পর্যাপ্ত খাবার পানীয় রেখে গিয়েছিল। সেই ভয়াবহ দিনগুলোর কথা মনে করে বলল জয়েস। তার শরীর কাঁপতে শুরু করল, তবু সে তার সবচেয়ে গভীর, সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নটা বর্ণনা করে যেতে লাগল। সম্পদের বেশি কিছু যায়নি। আমি ভেবেছিলাম দুর্ভাগ্য শেষ হয়ে গেছে। কিন্তু গন্তব্যের দিকে এগোতে থাকতেই আলফালফার যাত্রী আর নাবিকদের মধ্যে তীব্র সংঘাত শুরু হল। প্রথমে কথা কাটাকাটি, তারপর মারামারি, তারপর রিভলভার বের হল, তলোয়ার উঠল, একে অপরকে মেরে ফেলতে লাগল। সেই সময়টায় শুধু রক্ত দেখেছি। একের পর এক মানুষ পড়ে যাচ্ছিল আমার পাশে, চোখ খোলা, আর কোনোদিন বন্ধ হবে না। হাত পা, হৃদয়, নাড়িভুঁড়ি সব ছড়িয়ে পড়ছিল মেঝেতে। আমরা যারা হিংস্র পশু হতে রাজি ছিলাম না, যারা এখনও মানুষ ছিলাম, আমাদের কোথাও লুকানোর জায়গা ছিল না, পালানোর পথ ছিল না। চারদিকে শুধু গাঢ় নীল ঢেউ আর অসীম সমুদ্র। কেউ কান্নায় ভেঙে পড়েছিল, কেউ প্রাণ ভিক্ষা করছিল, কেউ নিজের শরীর বেচতে রাজি হয়ে গিয়েছিল, তবু তাদের মাথা মাস্তুলে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আনা, তখন আমি একদম ভেঙে পড়েছিলাম। ভেবেছিলাম তোমাকে আর কোনোদিন দেখব না। ভাগ্যক্রমে সেই দুঃস্বপ্নের মধ্যেও একজন বীর ছিল। ক্যাপ্টেন আমাদের জাহাজের শক্ত কিলের কাছে লুকিয়ে রাখলেন। সেখানে জমানো খাবার আর পানির উপর ভর করে আমরা টিকে রইলাম, যতক্ষণ না ওই পাগলরা নিজেদের সীমায় পৌঁছাল। মিস্টার ট্রিস আমাদের সাহস দিলেন, আর সবাইকে নিয়ে সেই খুনিদের মোকাবিলা করতে এগিয়ে গেলেন। সেই ভুলে না যাওয়া রক্তাক্ত যুদ্ধের পর আমরা বেঁচে গেলাম। তবে আলফালফা পথ হারিয়ে ফেলেছিল, আর মূল নাবিকদের মাত্র 1/3 টিকে ছিল। মানুষের মনের সবচেয়ে ভয়ঙ্কর আর অন্ধকার দিকটা বর্ণনা করতে গিয়ে জয়েস সেই বীরকে মনে না করে পারল না, যে নিজেকে ট্রিস বলে পরিচয় দিয়েছিল। গোলগাল মুখ, মিষ্টি চেহারা, মেয়েদের মতো লাজুক, সবসময় কোণে কোণে থাকত। যারা তাকে চিনত তারাই কেবল জানত সে আসলে দারুণ কথা বলতে পারে। কিন্তু সেই সাধারণ চেহারার ছেলেটাই সবচেয়ে খারাপ দিনে সবার সামনে দৃঢ় পায়ে এসে দাঁড়িয়েছিল। হায় মহান বাষ্প, আমার বেচারা জয়েস, তোমাকে এত কষ্ট পেতে হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরের প্রশংসা করি, তিনি আমাদের চিরতরে আলাদা হওয়া থেকে বাঁচিয়েছেন। আনার চোখে জল এসে গেল। সে বারবার 3টি বিন্দু এঁকে ত্রিভুজ তৈরি করতে লাগল, বাষ্প ও যন্ত্রের পবিত্র প্রতীক। জয়েস ম্লান একটু হাসল। এটা আমাদের বিশ্বাসের পুরস্কার। এরপর আলফালফা ঝড়ের কবলে পড়ল, পথ হারাল, একটার পর একটা বাধা পেরিয়ে শেষে ইনমাট বন্দরে পৌঁছাল। জাহাজে যে রক্তপাত হয়েছিল তার কারণে আমরা যারা বেঁচেছিলাম তাদের পুলিশ আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করল। পরিবারকে কোনো খবর পাঠানোর সুযোগ হয়নি। আজ সকালে যখন ছেড়ে দিল, সাথে সাথে বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করে বাষ্পচালিত ট্রেনে উঠে পড়লাম। ঈশ্বরকে ধন্যবাদ যে টিনজেনের মাটিতে আবার পা রাখতে পারলাম, তোমাদের সবাইকে আবার দেখতে পেলাম। তারপর সে বিভ্রান্ত মুখে তার বাগদত্তার দিকে তাকাল। আনা, তোমাকে দেখে বুঝতে পারছিলাম তুমি কতটা খুশি হয়েছ, কতটা অবাক হয়েছ। কিন্তু বুঝতে পারছিলাম না গাড়ি থেকে নামতেই এত উত্তেজিত হয়ে কেন দরজার দিকে দৌড়ে গেলে। হে, আমি তো একটা বিশাল চমক দেওয়ার পরিকল্পনা করেছিলাম। আনা একটু আগের ঘটনাটার কথা মনে করল, তারপর অবিশ্বাসের সাথে বলল, কিছু লুকানোর নেই জয়েস। তোমাকে নিয়ে চিন্তায় ছিলাম বলে আজ টিনজেন শহরের একমাত্র ভবিষ্যৎ দর্শন ক্লাবে গিয়েছিলাম। সেই জ্যোতিষী, মানে সেই সিয়ার আমাকে বলল তোমার বাগদত্তা ফিরে এসেছে, সে এখন উইন্ডমিল সহ বাড়িতে আছে। কি? মিস্টার ওয়েন, মিসেস ওয়েন আর জয়েস 3জনেই একসাথে চেঁচিয়ে উঠল। আনা মুখ ঢেকে মাথা নাড়াল। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না, তবু এটাই হয়েছে। মহান বাষ্পের দোহাই, হয়তো সত্যি এই পৃথিবীতে অলৌকিক ঘটনা ঘটে। জয়েস, সেই সিয়ার তোমার নাম, চেহারার বর্ণনা, ঠিকানা আর জন্ম তারিখ চেয়েছিল। বলেছিল সে অ্যাস্ট্রোলেব দিয়ে গণনা করবে। তারপর জিজ্ঞেস করল, খেলনা উইন্ডমিল সহ বাড়িটা আমার না তোমার? আমি নিশ্চিত করতেই সে বলল, মিস আনাকে অভিনন্দন, মিস্টার জয়েস মেয়ার এই মুহূর্তে তোমার বাড়িতে অতিথি হয়ে আছে।
এখন তার প্রশ্নের দরকার নেই, দরকার সান্ত্বনা আর একটা উষ্ণ আলিঙ্গনের। হে ঈশ্বর! জয়েস বিশ্বাস করতে পারছিল না, বুঝতেও পারছিল না। সে কি আমাকে চেনে? কেউ কি তাকে তার বার্তা পাঠিয়েছিল? এনমার্ট বন্দরের পুলিশের সাথে কি তার পরিচয় আছে? না, তাতেও তো ব্যাখ্যা হয় না। আমি যে তোমার বাড়িতে এসেছি সে জানল কিভাবে? আর তুমি যে ভবিষ্যৎ জানতে যাবে সেটা সে কি করে জানতে পারল? তুমি কি আগে থেকে সময় নিয়ে গিয়েছিলে? না, একদম শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলাম। আনা শূন্য দৃষ্টিতে জবাব দিল। হয়তো একজন ভালো সিআরকে বিশাল পরিমাণ তথ্য মাথায় রাখতে হয়, যা সবসময় কাজে না ও লাগতে পারে। হয়তো এটাই ভবিষ্যৎ দর্শনের আকর্ষণীয় দিক। আনার বাবা মিস্টার ওয়েন দীর্ঘশ্বাস ফেলে বললেন, 1000 বছরেরও বেশি ইতিহাসে অনিশ্চিত চতুর্থ যুগেও ভবিষ্যৎ দর্শন টিকে আছে, বিলুপ্ত হয়নি। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। জয়েস হালকাভাবে মাথা নাড়িয়ে জিজ্ঞেস করল, সেই সিয়ারের নাম কি? আনা একটু ভেবে বলল, ক্লাইন মোরেত্তি, ভবিষ্যৎ দর্শন ক্লাবের অভ্যর্থনা কক্ষে। ক্লাইন আস্তে কথা বলেছিল বলে অ্যাঞ্জেলিকা কাছে আসেনি, তাই সে শুধু দেখল আনা চলে যাচ্ছে, মুখে হতবাক, বিভ্রান্ত একটা ভাব। অ্যাঞ্জেলিকা দ্রুত পায়ে সোফার কাছে এসে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, ফলাফল কি ভালো ছিল? সে আসল ফলাফলটা জানতে সাহস করল না, জ্যোতিষীদের অলিখিত নিয়ম ভাঙার ভয়ে। ক্লাইন মাথা নাড়িয়ে পকেট থেকে 3টা তামার মুদ্রা বের করল। 1 শলির 1 অষ্টমাংশ মানে 1.5 পেনি, তাই না? অ্যাঞ্জেলিকা মুদ্রাগুলোর দিকে তাকাল। একটা 1 পেনির, 2টো আধ পেনির। সে তাড়াতাড়ি হাত বাড়িয়ে দিয়ে বলল, আরও আধ পেনি বেশি। ক্লাইন হালকা হেসে বলল, আমার কাস্টমারের খেয়াল রাখার জন্য ধন্যবাদ। সে আমাকে বকশিস দিয়েছে, তাই তোমাকেও দেওয়াটা উচিত। মনে মনে যোগ করল, আমাকে সুপারিশ করার জন্য ধন্যবাদ। ঠিক আছে। অ্যাঞ্জেলিকা ক্লাইনকে দেখলে মনে একটা অজানা ভয় লাগত, তবে কারণটা যুক্তিসঙ্গত ছিল বলে সে প্রস্তাব ফিরিয়ে দিল না। ক্লাইন বৈঠকখানায় ফিরে গেল। ভাবল, আরও মানুষ হয়তো আসবে ভবিষ্যৎ জানতে, কিন্তু 5:40 পর্যন্ত দ্বিতীয় কোনো কাস্টমার এল না। ক্লাবের ব্যবসা খারাপ ছিল না। সমস্যা হল বেশিরভাগ মানুষ আগে থেকেই নিজের পছন্দের জ্যোতিষী ঠিক করে রেখেছে, সম্ভবত অন্যের মুখে শুনে এসেছে, আর কার কাছে যাবে সেটাও অনেক আগেই ঠিক করে নিয়েছে। সংক্ষেপে, আমার এখনও নাম ডাক হয়নি। ক্লাইন মনে মনে একটু হাসল, সে গেমের ভাষায় ভাবছে। 3য় কাপ শিবে কালোচা শেষ করে সে টপ হ্যাট আর রূপার কিনারার ছড়ি তুলে নিল, তারপর আরামে পা ফেলতে ফেলতে বৈঠকখানা থেকে বের হল। অ্যাঞ্জেলিকার হঠাৎ গ্ল্যাসিসের নির্দেশের কথা মনে পড়ল। সে দ্রুত এগিয়ে গিয়ে তাকে আটকাল। মিস্টার মোরেত্তি, পরের বার কখন আসবেন ক্লাবে? মিস্টার গ্ল্যাসিস সরাসরি আপনাকে ধন্যবাদ জানাতে চান। যখন সময় পাব তখন আসব। ভাগ্য যদি সহায় হয় দেখা নিশ্চয়ই হবে। ক্লাইন উত্তর দিল, একজন রহস্যময় ভবিষ্যৎদ্রষ্টার সুরে, যেন সে নিজের চরিত্রেই আছে। তারপর অ্যাঞ্জেলিকা কিছু বলার আগেই সে ক্লাব থেকে বেরিয়ে গেল এবং গণপরিবহনের গাড়িতে চড়ে বাড়ির পথ ধরল। দরজা দিয়ে ঢুকতেই ক্লাইন দেখল বেনসন খবরের কাগজ পড়ছে, আর মেলিসা সন্ধ্যার আলোয় গিয়ার, বেয়ারিং আর স্প্রিংয়ের ছোট ছোট টুকরো জোড়া লাগানোর চেষ্টা করছে। শুভ বিকেল। মিসেস শাউট কি এসেছিলেন? ক্লাইন স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল। বেনসন খবরের কাগজ না নামিয়েই মাথা তুলল। মিসেস শাউট 15 মিনিট ছিলেন। কিছু উপহার এনেছিলেন, আমাদের বানানো মাফিন আর লেবু কেক দেখে খুব খুশি হলেন। যখনই সুযোগ হবে আমাদেরও যেতে বললেন। বেশ বন্ধুত্বপরায়ণ, ভদ্র মহিলা। কথা বলতেও পারেন দারুণ। শুধু সমস্যা হল তাদের ঝড়ের ঈশ্বরে বিশ্বাস। ওরা মনে করে মেয়েদের স্কুলে পড়া উচিত না, ঘরে বসে পড়াশোনা করা উচিত, মেলিসা অভিযোগ করল। সে যে বেশ বিরক্ত হয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এটা নিয়ে মাথা ঘামিও না। যতক্ষণ সে আমাদের বিরক্ত না করছে ততক্ষণ সে একজন ভালো প্রতিবেশী। ক্লাইন হেসে বোনকে সান্ত্বনা দিল। লোয়েন রাজ্য বহু ধর্মের দেশ, উত্তরের ফ্রসাক সাম্রাজ্যের মতো না, যেখানে শুধু যুদ্ধের ঈশ্বরের পূজা হয়, বা দক্ষিণের ফ্যানাপ্টার রাজ্যের মতো না, যেখানে শুধু ভূমির মাতার উপাসনা। এখানে ঝড়ের ঈশ্বর, চিরন্তন রাতের দেবী আর বাষ্প ও যন্ত্রের ঈশ্বর, এই 3 প্রধান গির্জার অনুগামীদের বিশ্বাস আর রীতিতে সংঘাত অনিবার্য। 1000 বছর ধরে এভাবেই চলে আসছে, একে অপরকে নিয়ন্ত্রণ করতে করতে মোটামুটি একসাথে টিকে আছে। ঠিক আছে। মেলিসা ঠোঁট বাঁকাল, তারপর আবার যন্ত্রাংশের স্তূপের দিকে মনোযোগ দিল। রাতের খাবারের পর ক্লাইন আবার ইতিহাস পড়তে বসল। মেলিসা আর বেনসন গোসল করে নিজেদের ঘরে ফিরে যাওয়ার পরেই কেবল সে নিজে ধুয়ে মুছে নিজের ঘরে ঢুকল এবং দরজায় ছিটকিনি দিল। যা শিখেছে আর যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলো গুছিয়ে লিখে রাখা দরকার, না হলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যেতে পারে বা ছুটে যেতে পারে। তাহলে পরবর্তী যে কোনো পরিস্থিতিতে স্পষ্ট মাথায় মোকাবিলা করা যাবে। ক্লাইন নোটবুক খুলল, কলম বের করল আর ম্যান্ডারিনে লিখতে শুরু করল। পোষণ হজম করার মূল চাবিকাঠি কি অভিনয়।